ওয়েলকাম ফ্রেন্ডস, এপিস একাডেমিতে আপনাদের স্বাগত। শুরুতেই আমরা আজকের পড়ার বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আজকের আমাদের নতুন টপিক প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এবং আমাদের এই চ্যানেলটিকে যাতে তোমরা বা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তার জন্য আমার আবেদন থাকলো। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আজকের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের দেশে কী ধরনের শাসন ব্যবস্থা এবং সেটা কিভাবে পরিচালিত হয় তা আমরা একটু সংক্ষেপে জেনে নেব। আমাদের দেশে মূলত সুপ্রিম ক্ষমতার অধিকারী যদি হয় তিনি হলেন রাষ্ট্রপতি, কিন্তু এই রাষ্ট্রপতি হলেন নিয়ম বা নাম সর্বস্ব শাসক। কারণ রাষ্ট্রপতির নামেই আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা চলছে বা প্রচলিত, কিন্তু প্রকৃত শাসক হিসাবে কিন্তু প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী শাসন করে থাকেন। চলো তাহলে আমরা আজ শুরু করি। প্রথমেই এই প্রশ্ন যদি তোমাদেরকে করা হয় তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো বা ভূমিকা হিসেবে আমরা কি আলোচনা করতে পারি সেটা আমরা আজ জানব। শুরুতেই আমাদেরকে বলতে হবে বা আমরা জানি যে ভারতের প্রকৃত শাসক হলেন কিন্তু প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রকৃত শাসক। মূলত ইংল্যান্ডের সংসদীয় শাসন ব্যবস্থার অনুকরণে ভারতবর্ষে সংসদীয় শাসন ব্যবস্থা কিন্তু সেইরূপ গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম যে ইংল্যান্ডের সংসদীয় শাসন ব্যবস্থার অনুকরণে ভারতেও সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় শাসন ব্যবস্থা তথা রাজনীতির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী। তাহলে কি জানলাম, ভারতীয় শাসন ব্যবস্থা তথা রাজনীতির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ভারতের প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমরা বলতে পারি যে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবং এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ধারণাটা বা আমরা সংবিধানে কোথায় পেয়ে থাকি তার প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী বা তার সম্পর্কে, সেটি আমরা আজ একটু পরেই আমরা জানতে পারব। মূলত সংবিধানের ৭৫-এর ১ নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রী নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক। তাহলে সংবিধানের ৭৫-এর ১ নম্বর ধারায় কি উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কেমন? এরপর আমরা জানব যে তিনি হলেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলনেতা। তাহলে কি জানলাম যে সংবিধানের ৭৫-এর ১ নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক এবং তিনি পরামর্শক্রমে অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন। কেমন? এবার আমাদেরকে জানতে হবে যে প্রধানমন্ত্রী হলেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলনেতা এবং এও জানতে হবে তিনি যে সংখ্যাগরিষ্ঠ দলনেতা হলেন পার্লামেন্টের, যদি তিনি পার্লামেন্টের সদস্য নন তাহলে এমন যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আমরা তাকে দেখতে চাইছি তাহলে আমরা কি করতে পারি? উল্লেখ্য, পার্লামেন্টের সদস্য নন এমন কেউ কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন তাহলে তাকে ৬ মাসের মধ্যে পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হতে হয়। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন না। তো তিনি যদি আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান তাহলে তাকে কি করতে হতো? তাহলে তাকে পার্লামেন্টের যখন নির্বাচন হয়ে গেল বা আমাদের লোকসভার নির্বাচন হয়ে গেল, মুখ্যমন্ত্রী থেকে তাকে যদি আমরা প্রধানমন্ত্রী করতে চাই বা কেউ যদি করতে চায় বা সরকার যদি করতে চায় তখন তাকে কি করতে হতো? তাকে ৬ মাসের মধ্যে ওই নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনের মধ্যে তাকে কিন্তু
6 মাসের মধ্যে পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসতে হতো। এবার জানব যে সাধারণত প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর। আমরা জানি প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর, তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। বিশেষত জরুরি অবস্থার সময়, অর্থাৎ রাজ্যে বা রাষ্ট্রে, বিশেষ করে রাষ্ট্রে জরুরি অবস্থার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার মেয়াদ যদি বৃদ্ধি পায়, তাহলে প্রধানমন্ত্রীর কার্যকালও বৃদ্ধি পায়। বর্তমানে আমরা তাই বলতে পারি যে সময় বিশেষে তার যে কার্যকালের মেয়াদ পরিবর্তন হতে পারে। এবং প্রধানমন্ত্রীর বেতন যদি আমরা লক্ষ্য করি বা আমরা যদি জানি বা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব তিনি বেতন পান 1,60,000 টাকা। এছাড়াও তিনি বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে তিনি সুবিধা অর্জন বা কিছু সুযোগ সুবিধা তিনি পেয়ে থাকেন। এবার আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমাদেরকে বলতে হবে যে সংবিধানের 74 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির পরামর্শদাতা এবং মন্ত্রী পরিষদের নেতা হলেন প্রধানমন্ত্রী। তাহলে এখানে আমরা দুটো কথা জানতে পাচ্ছি। এক হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে তিনি আসছেন এবং মন্ত্রী পরিষদের নেতা হলেন প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতিকে তিনি পরামর্শ দান করার জন্য বা তিনি পরামর্শ দিচ্ছেন এবং রাষ্ট্রপতি তাহলে পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করছেন। এবং মন্ত্রী পরিষদের নেতা, আমরা মন্ত্রী পরিষদ বলতে কি বুঝি, যে প্রধানমন্ত্রীর যখন তার ক্যাবিনেট বা বিভিন্ন ডিপার্টমেন্ট যখন বা দপ্তর যখন ভাগ হয়ে যাচ্ছে এবং সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যখন টপে অর্থাৎ উচ্চতায়, সেই ডিপার্টমেন্টের উচ্চতায় শীর্ষস্থানীয় কোনো যখন ব্যক্তিকে বসানো হচ্ছে, তখন তাকে আমরা বলবো মন্ত্রী। এই প্রত্যেকটি মন্ত্রী, যেমন কয়লা মন্ত্রী হতে পারে, বিদ্যুৎ মন্ত্রী হতে পারে, স্বাস্থ্যমন্ত্রী হতে পারে, তোমার ফরেন মিনিস্টার বা ফরেন মানে বিদেশ মন্ত্রী হতে পারে। তো এই মন্ত্রীগুলোকে নিয়েই তৈরি হয় মন্ত্রী পরিষদ এবং যার শীর্ষে থাকেন প্রধানমন্ত্রী। তাই আমরা বলছি যে মন্ত্রী পরিষদের নেতা হলেন প্রধানমন্ত্রী। এবার আমরা যদি বলি যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর প্রকৃতি ও পরিধি যদি আমরা দেখি, সেটি কিন্তু বলতে পারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভূমিকাকে অনুসরণ করেই নির্ধারিত হয়েছে বা নির্ধারিত হয়। তাহলে কি বলতে পারি যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর প্রকৃতি ও পরিধি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভূমিকাকে অনুসরণ করেই নির্ধারিত হয়। এইবারে আমরা এও বলতে পারি, তাই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যকালের বা কার্যাবলীর প্রকৃতি পরিচয় জানার জন্য রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, পার্লামেন্ট, তার নিজের দল এবং জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর যে সম্পর্ক যদি আমরা জানতে পারি বা আলোচনা করতে পারি, তাহলে তার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা জানতে পারব। আমি আরেকবার বলি, তাই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর প্রকৃতি সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে রাষ্ট্রপতির সাথে তার সম্পর্ক কিংবা মন্ত্রিসভার সাথে তার সম্পর্ক কিংবা পার্লামেন্ট ও তার দলের সম্পর্কে তার সম্পর্ক এবং সর্বোপরি জনগণের সঙ্গে তার যে সম্পর্ক যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর ভূমিকা তথা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারব। তো আমরা এবারে সেই বিষয়ে আলোচনা করতে যাব। প্রথমত আমরা আলোচনার বিষয় হিসেবে রাষ্ট্রপতি এবং সরকারের মাধ্যম রূপে প্রধানমন্ত্রীর ভূমিকা হিসেবে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে কি জানলাম, রাষ্ট্রপতি ও সরকারের মাধ্যম রূপে প্রধানমন্ত্রীর ভূমিকা। মূলত রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হলেন সংযোগ সাধনের মাধ্যম, অর্থাৎ সরকারের সাথে রাষ্ট্রপতির সংযোগ সাধন হচ্ছে, কিন্তু এই সংযোগ সাধনের মূলে রয়েছে
প্রধানমন্ত্রী। অর্থাৎ সরকারের সাথে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কে রয়েছেন? প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রীই হলেন মন্ত্রিসভার সমস্ত যে সিদ্ধান্ত গ্রহণ হয় সেই সিদ্ধান্তকে তিনি কিন্তু রাষ্ট্রপতিকে জানিয়ে থাকেন। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্ত জানানো তথা মন্ত্রীদের নিয়োগ বা অপসারণ সংক্রান্ত পরামর্শ কিংবা লোকসভার অধিবেশনের আহ্বান এবং তা লোকসভার অধিবেশন যে স্থগিত রইবে বা স্থগিত থাকবে সেই বিষয়ে কিংবা তা ভেঙে দেওয়া বা লোকসভার অধিবেশন ভেঙে দেওয়া বা লোকসভাকে ভেঙে দেওয়া সংক্রান্ত সমস্ত কিছুর পরামর্শ কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে থাকেন কে? প্রধানমন্ত্রী। তাই আবার বলছি যে প্রধানমন্ত্রী কি করেন? মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্তকে জানান রাষ্ট্রপতির কাছে কিংবা কোনো মন্ত্রীর নিয়োগ ও অপসারণ সংক্রান্ত পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়ে থাকেন। এছাড়াও লোকসভার অধিবেশন আহ্বান কিংবা স্থগিত কিংবা ভেঙে দেওয়া সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন রাষ্ট্রপতিকে। ফলত আমরা এক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে ভূমিকা রয়েছে, যে সরকারের সাথে রাষ্ট্রপতির যে সম্পর্ক, যে মাধ্যম, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এর পরের আমরা আলোচনায় আসছি মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মনোনীত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী। তাহলে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী কারা? একটু আগে আমরা বলেছি যে বা জেনেছি মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী বলে যে ধরো প্রধানমন্ত্রীর আন্ডারে বা তার পরিচালনায় যে সকল ডিপার্টমেন্টগুলি রয়েছে, বিশেষত ধরো প্রধানমন্ত্রী একজন উচ্চ স্তরে বসে আছেন, তার আন্ডারে বা তার নিম্নে আছে বিভিন্ন বিভাগীয় মন্ত্রীস্বরূপ, যেমন কয়লা মন্ত্রী হতে পারে, স্বাস্থ্যমন্ত্রী হতে পারে, আরও অন্যান্য মন্ত্রী হতে পারে। তো এই মন্ত্রিসভার যে মন্ত্রীদের তিনি কিন্তু মনোনীত করতে পারেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাই বলছি কি, মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মনোনীত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা। তো এই প্রসঙ্গে আমরা প্রথমেই বলবো প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা। তাহলে আমরা কি বলবো? প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা। উল্লেখ্য প্রথাগত বিচারে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে, তাহলে প্রথাগত বিচারে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে তিনি অগ্রগণ্য হলেও প্রধানমন্ত্রী হলেন কিন্তু মন্ত্রিসভার নেতা। তাই বলা যায় মন্ত্রিসভার পুনর্গঠন, দপ্তর পুনর্গঠন, কোন মন্ত্রীকে পদত্যাগ করতে যদি বলতে বা কাউকে যদি আমি পদত্যাগ করতে চান, মানে কাউকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান বা করাতে চান, অর্থাৎ কোনো মন্ত্রীকে তিনি যদি চান যে তাকে পদত্যাগ করতে হবে, সেই বিষয়ে কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী কিন্তু জানিয়ে রাখেন। তো সেই পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু এই অন্যান্য মন্ত্রীদেরকে পদচ্যুত করতে পারেন। এছাড়াও তিনি কি করতে পারেন? এছাড়াও তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন মন্ত্রিসভাও কিন্তু গঠন করতে পারেন। তিনি যেমন মন্ত্রীদেরকে, অন্যান্য মন্ত্রীদেরকে পদত্যাগ করতে বলতে পারেন রাষ্ট্রপতিকে দিয়ে বা পদত্যাগ করাতে পারেন, তেমনি নিজেও পদত্যাগ করে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। এছাড়াও আমরা বলতে পারি তিনি হলেন মন্ত্রিসভার সভাপতি, অর্থাৎ যে মন্ত্রিসভা তৈরি হয় তাকে কেন্দ্র করে তিনি সেই মন্ত্রিসভার সভাপতি পদে অলঙ্কৃত করে রাখেন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে বা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে তিনি কিন্তু সমন্বয়কারী হিসেবে গণ্য হন। উল্লেখ্য এরপর আমরা আসব ক্যাবিনেটের সভায় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা। তাহলে ক্যাবিনেটের সভায় সভাপতি হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ক্যাবিনেট বলতে আমরা কি বুঝি। মূলত
ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সহযোগিতা ও পরামর্শ দানের জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্র সংগঠনটি গঠিত হয় তাই ক্যাবিনেট নামে পরিচিত। আমি আবার বলি, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সহযোগিতা ও পরামর্শ দানের জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্র সংগঠনটি গঠিত হয় তাই হলো ক্যাবিনেট। বলা বাহুল্য, এই ক্যাবিনেটের সভায় তিনি কিন্তু একজন সর্বাপেক্ষা ক্ষমতাশালী ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিগণিত হয় এবং এই ক্যাবিনেটের সভায় তিনি কিন্তু সভাপতিত্ব করেন। এছাড়াও আমরা বলতে পারি, এই ক্যাবিনেটের সভায় সরকারের যাবতীয় সিদ্ধান্ত যখন গৃহীত হয় এতেও কিন্তু বিশেষভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা বিশেষ ক্ষমতা আমরা লক্ষ্য করি। এবং এছাড়াও আমরা বলতে পারি, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্তই এই সভায় গৃহীত হতে পারে না। তাহলে ক্যাবিনেটের যে সভা বসে সেই সভায় প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত কিন্তু গৃহীত হতে পারে না। এবং তাই বলতে পারি, ক্যাবিনেটের প্রধান স্তম্ভ হলেন তিনি এবং ক্যাবিনেট ক্যাবিনেট তোরণের ভিত্তি স্বরূপও তাকে আমরা বলতে পারি। তাহলে আমি আবার বলি, ক্যাবিনেটের সর্বাপেক্ষা ক্ষমতাশালী ব্যক্তিত্ব হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন এবং এই সভায় সরকারের যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় ও এতে প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা কিন্তু পরিলক্ষিত হয়। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এই সভায় গৃহীত হয় না এবং তাই ক্যাবিনেটের প্রধান স্তম্ভই হলেন তিনি। এছাড়াও আমরা ক্যাবিনেট তোরণের ভিত্তিস্বরূপ তাকে আমরা বলতে পারি। এ প্রসঙ্গে বলে রাখি যে ক্যাবিনেটের তোরণ মানে তোমরা সাঁচি স্তূপ দেখেছো, তার সামনে দেখবে সাঁচির তোরণ থাকে কেমন, এটা ঠিক অনেকটা বাড়ির দুটো গেট, তার গেটের থাম এবং তার উপরে একটা ধরো টালির চাল যদি দিয়ে রেখে দিই তাহলে কি হলো, দুটো থামের উপরে একটা টালির চাল যদি করে রাখি তাহলে কি হয়, দেখবে দুটো স্তম্ভ হয়ে থাকে এবং তার মাথায় একটা ছাউনি থাকে। এই ক্যাবিনেট তোরণের ভিত্তি স্বরূপ কিন্তু আমরা কাকে বলতে পারি, প্রধানমন্ত্রীকে। এছাড়াও আমরা পরের পয়েন্টে যদি আমরা আসি, জানতে পারবো যে রাজনৈতিক দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা। আমরা বলতে পারি যে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং এই বিষয়ে তার মুখ্য ভূমিকা কিন্তু রয়েছে। তাহলে প্রধানমন্ত্রী হলেন কি, সংসদীয় ব্যবস্থায় বা সংসদীয় শাসন ব্যবস্থায় লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং তার মুখ্য ভূমিকা কিন্তু আমরা এই বিষয়ে লক্ষ্য করতে পারি। তিনি নিজ রাজনৈতিক দলের প্রসারতা করার জন্য তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেন। এছাড়াও দলের ঐক্য অখণ্ডতা যাতে অক্ষুণ্ণ থাকে এবং নির্বাচনী যুদ্ধে যাতে দলের সাফল্য ঘটে এর জন্য তিনি কিন্তু সদা ব্যস্ত থাকেন এবং এই সব লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রীকে দলের নীতি ও কার্যক্রম নির্ধারণ করতে আমরা লক্ষ্য করি। তাহলে রাজনৈতিক দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদেরকে প্রথমেই বলতে হবে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তার ভূমিকা মুখ্য রয়েছে এবং তিনি নিজ রাজনৈতিক দলের যাতে প্রসারতা লাভ করতে পারে এবং ওই দলের ঐক্য অখণ্ডতা যাতে অক্ষুণ্ণ থাকে এবং নির্বাচনী যুদ্ধে যাতে দলের সাফল্য ঘটে তার মুখ্য বা তার লক্ষ্য কিন্তু প্রধানমন্ত্রীকে রাখতে হয়। তিনিই কিন্তু দলের নীতি ও কার্যক্রমের নির্ধারক হয়ে ওঠে। বর্তমানে যদি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি
নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা চালু বা রয়েছে। তিনি সবসময় চেষ্টা করবেন কি, তার নিজ রাজনৈতিক দলের প্রসারতা, তার দলের মধ্যে ঐক্য ও অখণ্ডতা যাতে অক্ষুণ্ণ থাকে, এবং নির্বাচনী যুদ্ধে অর্থাৎ যখন কোনো রাজ্যে বা কোনো রাষ্ট্রে তার দল যখন নির্বাচনী যুদ্ধে অবতারণা করবে, তার দলের সাফল্য কিন্তু তিনি সবসময় চেষ্টা করে থাকেন। এর জন্যই তিনি দলের কিছু নীতি এবং কার্যক্রম কিন্তু গ্রহণ করে থাকেন। তাই আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী কিন্তু রাজনৈতিক দলের নেতা হিসেবেও তার বিশেষ ভূমিকা রয়েছে। এরপর আমরা আসব পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা। তাহলে আমরা কি জানব যে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর কি ভূমিকা রয়েছে, সেটা আমরা এখন জানব। পূর্বেই জেনেছি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা তিনি হলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তো তাই আমরা বলতে পারি শুধু সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই তিনি নন, প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে পার্লামেন্টের দুটি কক্ষ, একটি হচ্ছে নিম্নকক্ষ এবং আরেকটি হচ্ছে উচ্চকক্ষ। নিম্নকক্ষকে আমরা বলতে পারি লোকসভা এবং উচ্চকক্ষকে আমরা বলতে পারি রাজ্যসভা। তাই আমরা এটুকু বলতে পারি শুধু সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই তিনি নন, তিনি পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তাই তাকে সরকারি নীতির মুখ্য প্রবক্তা হিসেবেও আমরা উল্লেখ করতে পারি। তাহলে সরকারি নীতির মুখ্য প্রবক্তাকে প্রধানমন্ত্রী। এছাড়াও আমরা উল্লেখ করতে পারি যে পার্লামেন্টে যে সভা বসে তার সমস্ত কাজকর্মের যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দিকটিও কিন্তু তিনি লক্ষ্য রাখেন। এছাড়াও পার্লামেন্টে যে আইন প্রণয়ন হয় সেই আইন প্রণয়নে কিন্তু তার বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়াও নীতি নির্ধারণ ও স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী উন্নয়ন কিংবা পরিকল্পনা রচনা, এই সব কিছুতেই তার ভূমিকা রয়েছে এবং এই ভূমিকা কিন্তু অনস্বীকার্য। লোকসভার সদস্য হয়েও তিনি কিন্তু রাজ্যসভার অধিবেশনে তিনি অংশগ্রহণ করতে পারেন। যখন পার্লামেন্টের উভয় কক্ষেই অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভায় অধিবেশন বসেন, তিনি মূলত লোকসভার সদস্য হয়ে আছেন বা হন, তিনি কিন্তু রাজ্যসভায়ও কিন্তু অংশগ্রহণ করার ক্ষমতা তিনি ভোগ করেন। এছাড়াও তিনি পার্লামেন্টীয় সরকারের মুখ্য প্রতিবেদক, তাকে আমরা কি বলতে পারি, তিনি পার্লামেন্টীয় সরকারের মুখ্য প্রতিবেদক। প্রতিবেদক বলতে আমরা কি বুঝি, মানে কোনো কিছুকে ইনফরমেশন দেওয়ার বা তাকে উত্তর দেওয়ার কিন্তু তিনি ক্ষমতা রাখতে হয়, তিনি তাই হয়ে উঠলেন মুখ্য প্রতিবেদক। এছাড়াও তাকে আমরা বলতে পারি যে তিনি যে কোনো কক্ষে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন বা আলোচনায় যোগদান করতে পারেন। তাহলে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা আমরা কি বলতে পারি, যে তিনি শুধু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নন, তিনি পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং তিনি সরকারি নীতির মুখ্য প্রবক্তা এবং সরকার যে সমস্ত কার্যক্রম বা পরিচালনা হয় সরকারের নামে, সেই সভায় যে সমস্ত সমস্ত কার্যের পরিচালনা হয় পার্লামেন্টীয় সভায়, সেই সভার কিন্তু তিনি পরিচালনার দায়িত্বে থাকেন এবং আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী উন্নয়ন তথা পরিকল্পনা রচনা সমস্ত ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। এছাড়াও তিনি রাজ্যসভায় সদস্য না হয়েও তিনি কিন্তু রাজ্যসভার অধিবেশনে আহ্বান করতে পারেন বা অধিবেশনে তিনি অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও তিনি পার্লামেন্টের যে সরকারের যে রয়েছে তার কিন্তু মুখ্য প্রতিবেদক হিসেবে তিনি গণ্য হন।
আমরা এছাড়াও উল্লেখ করতে পারি তিনি যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ বা যোগদান করতে পারেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কী ভূমিকা রয়েছে। এ বিষয়ে আমরা বলতে পারি যে পররাষ্ট্র সম্বন্ধীয় বা পররাষ্ট্র দপ্তরের দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর থাক বা না থাক, অন্য রাষ্ট্রের সঙ্গে ভারতের পররাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে। তাহলে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব তার উপর অর্থাৎ প্রধানমন্ত্রীর উপর থাক বা না থাক, প্রধানমন্ত্রীর কিন্তু এই বিষয়ে বিশেষ ভূমিকা রয়েছে। কীরকম? যে পররাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ ও নির্দেশাদি প্রদান করেন তিনি। এখানে আমরা উল্লেখ করব যে পররাষ্ট্রীয় সম্পর্কটা কি। পররাষ্ট্রীয় সম্পর্ক বলতে আমরা বুঝি ফরেন পলিসি বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করে, বা আমাদের রাষ্ট্রও কিন্তু অন্য রাষ্ট্রের বিষয়ে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি নির্ধারণ বা বিদেশি বিভিন্ন রকম নীতি গ্রহণ করেন। সেই বিদেশি নীতি গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সরাসরি যোগাযোগ বা সরাসরি ভূমিকা না থাকলেও তিনি কিন্তু বিভিন্ন মন্ত্রী অর্থাৎ সেই ডিপার্টমেন্টের যে মন্ত্রীরা আছে বা দপ্তর রয়েছে তার সাথে নিয়মিত যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ রাখেন এবং নির্দেশাদি প্রদান করেন। এছাড়াও এর উল্লেখ্য এই বিষয়ে তিনি কয়েকটি ভূমিকা গ্রহণ করেন। কীরকম? বিভিন্ন রাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছেন তাদের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট রাষ্ট্রের খবরাখবর নিয়ে থাকেন। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছে তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সেই রাষ্ট্রের সাথে এই রাজনৈতিক যে সম্পর্ক বা বৈদেশিক সম্পর্কে বিশেষ ভূমিকা তিনি গ্রহণ করে থাকেন এবং সংশ্লিষ্ট বা ওই রাষ্ট্রের খবরাখবর তিনি কিন্তু গ্রহণ করে থাকেন। এছাড়াও এর জন্য তিনি সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধানদের অর্থাৎ সেই রাষ্ট্রের সেই রাষ্ট্রপতি হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক কিংবা সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি আন্ডারে না কেউ থাকলেও সেখানকার প্রধানমন্ত্রী যদি থাকে সেখানেও তিনি কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি সাক্ষাৎ গ্রহণ করেন। এর জন্য তাকে বিদেশ সফরে যেতে হয় এবং বিভিন্ন সম্মেলনে তিনি কিন্তু অংশগ্রহণ করেন। এই সম্মেলনগুলি মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকেন। যেমন সেই সম্মেলনগুলির মধ্যে আমরা উল্লেখ করতে পারি সার্ক সম্মেলন, আসিয়ান সম্মেলন, G8 সম্মেলন, G20 সম্মেলন কিংবা আমরা বলতে পারি ব্রিক্স। এই জাতীয় আন্তর্জাতিক সম্মেলনগুলিতে ভারতের প্রধানমন্ত্রী বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে থাকেন এবং তার চিন্তাভাবনা এবং তিনি দেশের হয়ে বিশেষ ভূমিকা বা অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকেন। পরবর্তী পয়েন্টে যদি আমরা আসতে থাকি বা আমরা আসি, প্রধানমন্ত্রী ও জনগণের মধ্যে সংযোগ রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে ভূমিকা রয়েছে সেটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি প্রধানমন্ত্রীকে দেশ ও দেশবাসীর নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে প্রধানমন্ত্রীকে আমরা দেশ ও দেশবাসীর নেতা হিসেবে স্বীকৃতি আমরা দিয়ে থাকি। বিদেশে তিনি দেশের ও জনগণের প্রতিনিধি হিসেবে তিনি বিশেষভাবে মর্যাদা লাভ করে থাকেন। তাহলে আমরা কি বলতে পারি? প্রধানমন্ত্রী দেশ ও দেশবাসীর নেতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ও জনগণের প্রতিনিধি কিন্তু তিনি। এর জন্য তিনি বিভিন্ন জায়গায় বিশেষত আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে সভা সমিতিতে তিনি বক্তৃতা দান করেন কিংবা তার বলিষ্ঠ ব্যক্তিত্ব বা তার গুণগত যোগ্যতা কিংবা তার রাজনৈতিক দূরদর্শিতা কিংবা দেশের
সংকটময় সময়েও তার বিশেষ নেতৃত্ব দান যে আমরা লক্ষ্য করি, তার মাধ্যমে তিনি জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করেন। বিশেষত যখন নির্বাচনী প্রচার কার্য হয়, তিনি কিন্তু বিভিন্ন প্রকার সভা সমিতিতে বক্তৃতা দান করেন এবং তার যে ক্যারিসমেটিক পাওয়ার বা পার্সোনালিটি, সেটাও কিন্তু আমাদের জনগণের মধ্যে একটা বিশেষ প্রভাব ফেলে। এছাড়াও তার গুণগত যোগ্যতা বা এলিজিবিলিটি, এছাড়াও তার যে রাজনৈতিক দূরদর্শিতা কিন্তু এক্ষেত্রেও আমাদের জনগণের মধ্যে বিশেষ প্রভাব বিস্তার করে। এবং সবথেকে বড় কথা, দেশের সংকটময় সময়, সেটা কোনো এমার্জেন্সি হোক কিংবা কোনো অন্য কারণে হোক, তার যে ভূমিকা বা নেতৃত্বদান, এগুলির মাধ্যমে কিন্তু জনগণের সঙ্গে তিনি সংযোগ রক্ষা করেন। এ প্রসঙ্গে আমরা বলতে পারি, বর্তমানে কোভিড-19 বা করোনা আক্রান্তে আমাদের দেশ ভুগছে। ফলে এই দেশের সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর যে ভূমিকা কিন্তু জনমানসে আমরা লক্ষ্য করতে পেরেছি। তাহলে দেখো যে ইন্টারেস্টিং, যত আমরা এই বিষয়ে জানবো তত সেই সম্পর্কে আমরা আরও ডেপথ বা গভীরে চলে যাব। এরপর আমরা আসছি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বলতে কাদেরকে তিনি নিয়োগ করেন বা কিভাবে তিনি নিয়োগ করেন, সেটা আমরা এখন জানব। ভারত সরকারের বিভিন্ন পদাধিকারী ব্যক্তি রয়েছে এবং তাদের নিয়োগ কিন্তু প্রধানমন্ত্রী করে থাকেন। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতির কিছু ভূমিকা রয়েছে। বিশেষত অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় জনপালকৃতক কমিশন, আন্তঃরাজ্য পরিষদ প্রভৃতির যে সদস্য বা চেয়ারম্যান বা কমিশন, তাদেরকে কিন্তু রাষ্ট্রপতিরকে তিনি কিন্তু পরামর্শ দেন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই তাদেরকে নিয়োগ করেন। এছাড়াও তিনি কি করেন, তিনি রাজ্যের রাজ্যপাল ও সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগের ক্ষেত্রেও আমাদের রাষ্ট্রপতির সাথে সাথে আমাদের কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে কি বলবো, যে ভারত সরকারের বিভিন্ন পদাধিকারীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষত অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় জনপালকৃতক কমিশন, আন্তঃরাজ্য পরিষদ প্রভৃতি সদস্যদের কি করেন, নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার্যত প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলেন। এমনকি রাজ্যের রাজ্যপাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি প্রমুখের নিয়োগেও কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও আমরা অন্যান্য ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা আমরা বলতে পারি। বিশেষত বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন সরকারি নীতির মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করাই হলো প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষত আমরা এটা বলতে পারি যে সর্বাঙ্গীন উন্নতির জন্য উপরিউক্ত কার্যাবলী ছাড়াও, অর্থাৎ দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য উপরিউক্ত কার্যাবলী ছাড়াও প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীর আরও অনেক ভূমিকা রয়েছে। বিশেষত কি, যে তিনি ভারতের পরিকল্পনা কমিশন বা আমরা বলতে পারি প্ল্যানিং কমিশন কিংবা আণবিক শক্তি কমিশন বা আমরা বলতে পারি নিউক্লিয়ার পাওয়ার কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন, তিনি কিন্তু সেই চেয়ারম্যানের পদকে তিনি অলঙ্কিত করেছেন বা অলঙ্কিত করেন। এই সমস্ত কমিটি এবং কমিশন ইত্যাদির মধ্য দিয়ে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতির কথাও তিনি কিন্তু ভাবেন। তাহলে ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কিংবা আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসাবে তিনি কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকেন। এবার আমরা আসব প্রধানমন্ত্রীর পদমর্যাদা। প্রথমে আমরা বলি যে সংসদীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী অধিক ক্ষমতাশালী ও প্রতিপত্তির অধিকারী। তাহলে সংসদীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী হলেন অধিক ক্ষমতাশালী ও প্রতিপত্তির অধিকারী।
ভারতের রাজনৈতিক শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সুবিশাল কর্তৃত্ব ও নানাবিধ ভূমিকা গ্রহণের পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে ভারতে যে শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে তা কিন্তু মন্ত্রী পরিষদ চালিত বলেই পরিচিত নয়। এটিকে আমরা বলতে পারি প্রধানমন্ত্রী চালিত শাসন ব্যবস্থাও। তাহলে ভারতবর্ষে যে শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা যে প্রচলিত রয়েছে সেটিকে কিন্তু আমরা এই বিষয়ে তার অধিক ক্ষমতাশালী ও প্রতিপত্তির অধিকারীর জন্য তাকে আমরা বলতে পারি প্রধানমন্ত্রী চালিত শাসন ব্যবস্থা। অনেকের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতির থেকেও তিনি কিন্তু অধিক ক্ষমতাশালী, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রচলন ঘটেছে, কিন্তু আমাদের ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রচলন ঘটেনি বলেই প্রধানমন্ত্রী শাসন বিভাগ এবং আইন বিভাগের সর্বেসর্বা হয়ে উঠেছেন। তাই আমরা প্রধানমন্ত্রীর পদমর্যাদা হিসেবে অনেকটাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করি। এছাড়াও বর্তমানে ভারতের শাসন ব্যবস্থা মূলত প্রধানমন্ত্রী কেন্দ্রিকই হয়ে পড়েছে। তাই আমরা বলতে পারি বর্তমানে ভারতের শাসন ব্যবস্থা মূলত প্রধানমন্ত্রী কেন্দ্রিকই হয়ে পড়েছে। সর্বশেষে উপসংহারে যদি আমরা বলতে চাই তাহলে আমরা প্রথমেই বলবো যে বর্তমানে ক্ষমতা ও প্রভাব কার্যত তাঁকে একনায়কে পরিণত করেছে। তাহলে কি বলবো যে বর্তমানে ক্ষমতা ও প্রভাব তাকে কি করেছে, তাকে বিপুল ক্ষমতা যে দিয়েছে, যে বিপুল প্রভাব যে রয়েছে তাকে কিন্তু একনায়কে পরিণত করেছে। অর্থাৎ একজনই নায়ক, তিনি হলেন প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী। তবে কি বলতে পারি, তবে কোন প্রধানমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী কতখানি পরিমাণে ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী হবেন, তবে কোনো প্রধানমন্ত্রী বা কোন প্রধানমন্ত্রী কতখানি পরিমাণে ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী হবেন তা বহুলাংশে নির্ভর করে তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, তার কর্মকুশলতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক টেকনোলজি, ওয়ার্ক টেকনিক, কিংবা দেশের প্রভুত্বকারী শ্রেণীর সমর্থনের উপর। বা দেশের প্রভুত্বকারী শ্রেণী বলতে আমাদের দেশের জনগণকে বোঝাচ্ছে, এবং তার প্রতি দেশের জনগণের যে সমর্থন রয়েছে তার উপর কিন্তু তার ক্ষমতা বা তার কর্তৃত্ব কতটা রয়েছেন বা কতটা তিনি অধিকারী তা কিন্তু বহুলাংশে নির্ভর করে। আজ এই পুরো বিষয়টা আমরা আজকের আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।